মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউস অন উইলিশেস পরবর্তী অংশ। দেখো এর আগের ক্লাসে আমি 15টা মোস্ট ইম্পর্টেন্ট মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আনসার ইউলিশেস থেকে আলোচনা করেছি, বাকি 15টা আমি পরের ক্লাসে করব বলেছিলাম। তো যথারীতি আজকে সেই বাকি 15টা আমরা দেখে নেব। দেখো কোয়েশ্চেন নাম্বার 16 কি বলেছে, দ্য ফ্রেজ দ্য লং ডেজ টাস্ক ইজ ডান, এই যে ফ্রেজটা লং ডেজ টাস্ক দীর্ঘ দিনের কাজ শেষ, ডান ইমপ্লাইজ এটা কি ব্যক্ত করেছে, স্লিপ ঘুম, ডেথ মৃত্যু, কমপ্লিশন অফ ডিউটি কর্তব্যের শেষ বা কমপ্লিট হয়ে যাওয়া, ট্রাভেল যাত্রা কোনটাকে বুঝিয়েছে, কমপ্লিশন অফ ডিউটি কর্তব্যের শেষ। দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন সি। নেক্সট 17, হোয়াট ডাজ উইলিসেস থিঙ্ক অফ হিজ পাস্ট অ্যাডভেঞ্চার, উইলিসেস তার পাস্ট মানে আগের যে অ্যাডভেঞ্চার বা অভিযানগুলো সেগুলো সম্পর্কে তিনি কি ভেবেছিলেন, দে সেভড হিজ আইডেন্টিটি ওগুলোই তার ব্যক্তিত্ব দাঁড় করেছিল, দে ওয়্যার আ ওয়েস্ট ওগুলো পুরোপুরি ব্যর্থ ছিল, হি রিগ্রেটস দেম সেগুলোর ওপরে তিনি অনুশোচনা করেছিলেন, দে ওয়্যার ফোর্স সেগুলো জোর জবরদস্তি করানো হয়েছিল, নো দে সেভড হিজ আইডেন্টিটি কারণ ওই পুরনো পাস্ট অ্যাডভেঞ্চারগুলোই তো তার আইডেন্টিটি স্থাপন করেছিল। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন এ, কারণ মানুষ তো তাকে তিনি বলেছিলেন তাকে তার অ্যাডভেঞ্চারের নামেই চেনে, তিনি তো পুরনো ওই অ্যাডভেঞ্চারের দরুন তার ব্যক্তিত্ব তো ওইভাবেই প্রতিস্থাপিত হয়েছিল যে তিনি অজানাকে জানার উদ্দেশ্যে অচেনাকে চেনার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে চান, এটাই তার আইডেন্টিটি এবং পুরনো ওই অ্যাডভেঞ্চারগুলোর ফলেই তার এই আইডেন্টিটি তৈরি হয়েছে। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, দ্য পোম কন্ট্রাস্ট উইলিসেস উইথ, এই কবিতা উইলিসেসকে কার সাথে পার্থক্য তৈরি করিয়েছে বা তুলনা করিয়েছে, টেলিম্যাকাস, অ্যাথেনা, হেলেন, জিউস। টেলিম্যাকাস হচ্ছে উইলিসেসের সান বা পুত্র, অ্যাথেনা হচ্ছে একজন গ্রিক গডেসেস, হেলেনও একজন গ্রিক গডেসেস এবং গ্রিকদের যে দেবতার রাজা জিউস তার স্ত্রী, এবং জিউস হচ্ছে গ্রিক গড বা কিং অফ গড, গ্রিকদের যে দেবতার রাজা তিনি হচ্ছেন জিউস। অবভিয়াসলি উইলিসেসের কন্ট্রাস্ট হচ্ছে তার পুত্র টেলিম্যাকাসের সাথে, কারণ উইলিসেস হচ্ছে ভ্রমণ পিপাসু, অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে যায় এবং তার সান টেলিম্যাকাস সে ইথাকাতে থেকে তাকে রাজ্য শাসন করতে হবে, দুটো ভিন্ন ধর্মী ক্যারেক্টার, তাই কন্ট্রাস্ট এখানে তার পুত্র টেলিম্যাকাসের সাথে আমরা দেখতে পাই। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন এ, টেলিম্যাকাস। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ক্লাসিক্যাল এপিক ইজ দ্য ক্যারেক্টার উইলিসেস অরিজিনালি ফ্রম, কোন ক্লাসিক্যাল এপিক থেকে উইলিসেস এই ক্যারেক্টারটা নেওয়া হয়েছে, ইলিয়াড, ওডিসি, এইনেড, মেটামরফোসিস। দেখো ইলিয়াড হচ্ছে গ্রিক কবি হোমারের, ওডিসি এটাও গ্রিক কবি হোমারের, এইনেড হচ্ছে একজন রোমান কবি ভার্জিলের, মেটামরফোসিস এটাও হচ্ছে একজন রোমান কবি ওভিডের। এবং আমরা জানি এই উইলিসেস ক্যারেক্টারটা একটি মহাকাব্য, গ্রিক মহাকাব্য ওডিসি থেকে নেওয়া, এবং এই ওডিসিতে যে ওডিসিয়াস ক্যারেক্টারটা ছিল সেটারই রোমান ভার্সন হচ্ছে উইলিসেস। তাহলে এটা কোন ক্লাসিক্যাল এপিক থেকে নেওয়া হয়েছে বলবো ওডিসি থেকে নেওয়া হয়েছে, হোমারের যে ওডিসি গ্রিক কবি হোমারের ওডিসি সেটা থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ উইলিসেস প্ল্যান টু ডু অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম, উইলিসেস কি প্ল্যান করেছিল কবিতার শেষে করার, ডাই ইন পিস শান্তিতে মৃত্যু, স্টে হোম বাড়িতে থাকতে, সেইল অ্যাওয়ে দূরে পাড়ি দিতে, ফর মোর অ্যাডভেঞ্চার্স আরও অভিযানের উদ্দেশ্যে, ফাইট আ ওয়ার একটা যুদ্ধে লড়তে। কোনটা, অবভিয়াসলি অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। কবিতার শেষে দেখেছিলাম তিনি আবারও সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়ছেন, তাহলে সেইল অ্যাওয়ে ফর মোর অ্যাডভেঞ্চার্স আরও অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে তিনি পাড়ি দিচ্ছেন, আমরা শেষে এটাই দেখেছি। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, দ্য লাইন মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট বাট স্ট্রং ইন উইল এমফাসাইজ, তাহলে এই যে লাইনটা মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, টাইম সময় এবং ভাগ্যের দ্বারা দুর্বল বাট স্ট্রং কিন্তু শক্ত সমর্থ, ইন উইল ইচ্ছা শক্তিতে, এটা কিসের উপরে জোর দিচ্ছে, এমফাসাইজ হিউম্যান রেজিলেন্স মানবিক স্থিতিস্থাপকতা, রেজিলেন্স মানে হচ্ছে স্থিতিস্থাপকতা, মানে কোনো কঠিন আঘাত থেকে আবার পুনরুদ্ধার করার যে ক্ষমতা বা মানসিক শক্তি সেটাকে বলছে হিউম্যান রেজিলেন্স, মানে মানুষের কোনো কঠিন পরিস্থিতি থেকে আবার পুনরুদ্ধারের যে মানসিক ক্ষমতা সেটাকে বলছে রেজিলেন্স। ফিজিক্যাল স্ট্রেংথ নাকি শারীরিক ক্ষমতা, ম্যাজিক নাকি রেবেলিয়ান বিদ্রোহিতা, তাহলে এইগুলোর মধ্যে কোনটা এমফাসাইজ করছে, অবভিয়াসলি মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট মানে সময় এবং ভাগ্যের দ্বারা দুর্বল হলেও ইচ্ছা শক্তিতে খুবই স্ট্রং, এটা একমাত্র ইন্ডিকেট করছে হিউম্যান রেজিলেন্স মানবিক স্থিতিস্থাপকতা। কারণ রেজিলেন্স মানে বলেছিলাম যে কোনো কঠিন পরিস্থিতি থেকে পুনরুদ্ধার বা সেটা থেকে
থেকে উতরে যাওয়ার যে মানসিক ক্ষমতা সেটাকেই বলছে। তাহলে এটার দ্বারা এটাই এমফাসাইজ করা হচ্ছে। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22, হোয়াট ডু দ্য হাংরি হার্ট অর রোমিং উইথ আ হাংরি হার্ট সিম্বলাইজ? তাহলে এটার দ্বারা কি বোঝাচ্ছে হাংরি হার্ট বা রোমিং উইথ আ হাংরি হার্ট? এটার মানে হাংরি হার্ট মানে ক্ষুধার্ত হৃদয়, আর রোমিং ঘুরে বেড়ানো উইথ আ হাংরি হার্ট একটা ক্ষুধার্ত হৃদয়ের সাথে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। এটার দ্বারা কি সিম্বলাইজ, মানে এটা কিসের প্রতীক? অ্যান আনফুলফিল্ড ডিজায়ার ফর অ্যাডভেঞ্চার, অভিযানের উদ্দেশ্যে অপূর্ণ কামনা। ফিজিক্যাল হাঙ্গার মানে শারীরিক যে ক্ষুধা সেটা, আর লাভ ফর ফ্যামিলি পরিবারের জন্য ভালোবাসা, আর ডিজায়ার ফর রিভেঞ্জ নাকি প্রতিশোধের কামনা, কোনটা? অবভিয়াসলি অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। তার মানে হচ্ছে অপূর্ণ যে ডিজায়ার, অপূর্ণ যে ইচ্ছে, অ্যাডভেঞ্চার করার উদ্দেশ্যে মানে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে, অজানাকে জানার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার জন্যে যে অপূর্ণ কামনা যেটা এখনো পূর্ণ হয়নি সেটাকেই বোঝাচ্ছে। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য পোম রিফ্লেক্টস দ্য ভ্যালুজ অফ, এই কবিতাটা কিসের ভ্যালু প্রতিফলিত করেছে? আইসোলেশনিজম। আইসোলেশনিজম মানে হচ্ছে স্বাতন্ত্র্যবাদ। এটি সাধারণত বিভিন্ন আন্তর্জাতিক দেশগুলোর মধ্যে একটা সম্পর্ককে বোঝায়, মানে মানুষ নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার থাকলে সেটাকেই বলছে স্বাতন্ত্র্যবাদ। এটা ইন্টারন্যাশনাল রিলেশনশিপের ক্ষেত্রে মেনটেন করা হয়, বলা হয় না বিচ্ছিন্নতাবাদের নীতি, মানে হচ্ছে কোনো দেশ বা কোনো রাষ্ট্র তার সিদ্ধান্ত নিজের অধিকারে সে নিতে পারে এবং অন্যান্য দেশ বা রাষ্ট্রের প্রভাব থেকে সে মুক্ত থাকতে পারে। তাহলে এখানে আইসোলেশনিজম মানে হচ্ছে বিচ্ছিন্নতাবাদ, মানে যে কেউ নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার নিজেরই আছে অন্যের প্রভাব ছাড়া বা অন্যের প্রভাব থেকে দূরে থেকে। রোম্যান্টিক ইন্ডিভিজুয়ালিজম মানে হচ্ছে রোম্যান্টিক ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। এটা হচ্ছে সাধারণত রোম্যান্টিক যুগের একটা গুরুত্বপূর্ণ ধারণা। রোম্যান্টিক যুগের যে কবিরা তাদের ধারণা সম্বলিত এই মতবাদ, যেখানে বলা হয়েছে যে রোম্যান্টিক আবেগ এবং কল্পনা ব্যক্তি স্বাতন্ত্র্যকে বিশেষভাবে চিহ্নিত করে। অ্যান্ড ভিক্টোরিয়ান আইডিয়ালিজম এবং ভিক্টোরিয়ান আদর্শবাদ, আর এটি হচ্ছে 1800 শতকের ভিক্টোরিয়ান যুগের একটি দার্শনিক মতবাদ, যেখানে মানুষের বুদ্ধি ধারণা এগুলোর উপরে গুরুত্ব দেওয়া হতো। ওবিডিয়েন্স আনুগত্য, সোশ্যাল কনফর্মিটি সামাজিক সামঞ্জস্যতা, মানে কোনো সমাজের রীতিনীতিতে নিজেকে সামঞ্জস্যপূর্ণ করে তোলা বা মানিয়ে নেওয়া। তাহলে এই কবিতাতে কি ধরনের মূল্যবোধ প্রকাশিত হচ্ছে? অবভিয়াসলি রোম্যান্টিক ইন্ডিভিজুয়ালিজম, কারণ এখানে ইন্ডিভিজুয়ালিজম যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এটাই প্রকট হচ্ছে, কারণ উইলিসেস বাকি সবার থেকে যে আলাদা, তার নিজের যে মূল্যবোধ, তার নিজের যে নিজস্বতা আবেগ এগুলো বেশিরভাগ প্রকাশিত হয়েছে। অ্যান্ড ভিক্টোরিয়ান আইডিয়ালিজম এবং ভিক্টোরিয়ান যে আদর্শবাদ কিনা মানুষের মন বুদ্ধি ধারণার উপরে গুরুত্ব দেয়, সেই জিনিসগুলো আমরা উইলিসেসের মাধ্যমে দেখতে পেয়েছি। আর অবশ্যই উইলিসেসের লেখককে লর্ড অ্যালফ্রেড টেনিসন, তিনি ইংরেজি সাহিত্যের যে বিভিন্ন যুগধারা তার মধ্যে ভিক্টোরিয়ান যুগের কবি ছিলেন, তাই তার লেখনীতে ভিক্টোরিয়ান আদর্শবাদী প্রকাশ পাবে। তাই এখানে রাইট অ্যান্সার উইল বি অপশন বি, রোম্যান্টিক ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড ভিক্টোরিয়ান আইডিয়ালিজম। নেক্সট কোয়েশ্চেন, উইলিসেস বিলিভ দ্য আননোন ওয়ার্ল্ড ইজ, উইলিসেস বিশ্বাস করে যে অজানা পৃথিবী হচ্ছে ডেঞ্জারাস বিপদ সংকুল, ওর্থ এক্সপ্লোরিং অন্বেষণের ক্ষেত্রে মূল্যবান, ইউজলেস একদম বেকার, অলরেডি ডিসকভার্ড যেটা অলরেডি আবিষ্কার করা হয়ে গিয়েছে। তাহলে উইলিসেস কোন ধারণাটা ছিল আননোন ওয়ার্ল্ডের প্রতি? ওর্থ এক্সপ্লোরিং, কারণ ডেঞ্জারাস তো ছিল না, তাহলে কেন তিনি পাড়ি দিতে চাইছিলেন? ইউজলেসও মোটেও নয়, আর অলরেডি ডিসকভার্ডও মোটেও নয়, কারণ তিনি অজানার উদ্দেশ্যে পাড়ি দিতে চান। তাই বলেছে ওর্থ এক্সপ্লোরিং, যেটা অন্বেষণ করাটা ঠিকঠাক হবে, মূল্য থাকবে সেটার। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, টেনিসন রোট উইলিসেস আফটার হুজ ডেথ? টেনিসন কার মৃত্যুর পরে এই উইলিসেস লিখেছিলেন? দেখো, টেনিসনের একজন বিখ্যাত বন্ধু ছিলেন আর্থার হেনরি হ্যালাম, তার মৃত্যুর পরেই তিনি এই কবিতাটি লিখেছেন। তার মৃত্যু হয়েছিল 1833-এ এবং উইলিসেস লিখে তিনি পাবলিশ করেছিলেন 1842-এর আশেপাশে। তাহলে যদি বলা হয় কার মৃত্যুর পরে, রাইট অ্যান্সার উইল বি আর্থার হ্যালাম বা আর্থার হেনরি হ্যালাম। এখানে অপশনসগুলো কি ছিল দেখে নেব। হিজ ফাদার, কুইন ভিক্টোরিয়া, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, না এরা কেউই নয়। সো দ্য রাইট অ্যান্সার উইল বি আর্থার হেনরি হ্যালাম বা আর্থার হ্যালাম। নেক্সট কোয়েশ্চেন, লাইফ পাইলড অন লাইফ রেফার্স টু? লাইফ পাইলড অন লাইফ, জীবন পাইলড মানে গাদা করা, অন লাইফ জীবনের উপরে, মানে এক জীবনের উপর আরেক জীবন, মানে গাদা গাদা জীবন। রেফার্স টু, এটা কি রেফার করছে, কি বোঝাচ্ছে? বোরডম, একঘেয়েমি, এন্ডলেস পোটেনশিয়াল এক্সপিরিয়েন্স,
সীমাহীন সম্ভাব্য অভিজ্ঞতা। সম্ভাব্য অভিজ্ঞতা মানে হচ্ছে যে অভিজ্ঞতাগুলো এখনো হয়নি বাট ভবিষ্যতে সম্ভব ওগুলো করা। সীমাহীন সম্ভাব্য অভিজ্ঞতা মানে ভবিষ্যতের সম্ভাব্য অভিজ্ঞতা যেগুলো সীমাহীন, কোনো সীমা নেই যার। মিজারি দুঃখ, ওয়ার যুদ্ধ। তাহলে লাইফ পাইলড অন লাইফ, দেখো এখানে কি বলেছিল লাইনটা দেখবো, বলেছে লাইফ পাইলড অন লাইফ ওয়্যার অল টু লিটল। তাহলে কবি বলেছিল জীবনের ওপরে জীবন গাদিয়ে দিলেও সেটাও কম পড়ে যাবে। কিসের জন্য? অ্যান্ড অফ ওয়ান টু মি লিটল রিমেইন, এবং একজন যে আমার মতো যার কাছে আর অল্পই বেঁচেছে। তাহলে তিনি এখানে জীবনের ওপর জীবন গাদাগাদি করে দেওয়াটাকে বোঝাতে চাইছেন এন্ডলেস পোটেনশিয়াল এক্সপিরিয়েন্স। তিনি বলেছিলেন পরের লাইনে যে এটাও আমার জন্য কম পড়ে যাবে, কারণ আমি যে পরিমাণ ভ্রমণ পিপাসু, অজানাকে জানতে চাই, অচেনাকে চিনতে যাই, সেক্ষেত্রে এই একটা জীবন তো দূরে থাক, জীবনের ওপর জীবন গাদিয়ে দিলেও সেটাও কম পড়ে যাবে। তাই বলা হয়েছে এন্ডলেস পোটেনশিয়াল এক্সপিরিয়েন্স, তার যে সীমাহীন সম্ভাব্য অভিজ্ঞতা সেটাকেই বুঝিয়েছে। নেক্সট কোয়েশ্চেন, কাম মাই ফ্রেন্ডস ইজ অ্যাড্রেস টু। এসো আমার বন্ধুরা কাকে বলা হয়েছে? দ্য অডিয়েন্স, পাঠকদেরকে বা অডিয়েন্সকে। হিজ ওল্ড ম্যারিনার্স, তার পুরনো নাবিকদেরকে, মানে যাদেরকে সঙ্গে নিয়ে তিনি প্রত্যেকবারে সমুদ্রযাত্রা করেন। হিজ সাবজেক্টস, তার রাজ্যবাসীকে, নাকি গডস, ভগবানদেরকে? অবভিয়াসলি হিজ ম্যারিনার্স, কারণ তিনি আবারও পাড়ি দিতে চান, তাই তার সেই পুরনো ম্যারিনার্স, পুরনো নাবিকগণকে বলছেন চলো আমরা রেডি হই। নেক্সট কোয়েশ্চেন, উইলিসেস সিজ ডেথ অ্যাজ। উইলিসেস মৃত্যুকে কিভাবে দেখেন? এন্ড, শেষ, ফাইনাল ভয়েজ, অন্তিম যাত্রা বা সমুদ্র যাত্রা, ভয়েজ মানে আ পানিশমেন্ট, একটা শাস্তি, আর রিলিফ এবং একটা স্বস্তি। কি হিসেবে দেখেন? আ ফাইনাল ভয়েজ, একটা অন্তিম সমুদ্র যাত্রা, কারণ তিনি যাত্রাতে ভালোবাসেন, তিনি পাড়ি দিতে ভালোবাসেন, তাই ডেথকেও তিনি একটা অন্তিম সমুদ্রযাত্রা হিসেবেই দেখেন। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য পোয়েম প্রেজেন্ট এজিং? মানে বার্ধক্যকে কিভাবে এই কবিতাটা প্রেজেন্ট করেছে, উপস্থাপন করেছে? অ্যাজ আ কার্স, অভিশাপ হিসেবে, অ্যাজ সামথিং টু ওভারকাম, যাকে কাটিয়ে ওঠা যাবে এমন কিছু, অ্যাজ ন্যাচারাল, স্বাভাবিক, অ্যাজ ডিভাইন, স্বর্গীয়। তাহলে কিভাবে বার্ধক্যকে তিনি এখানে প্রেজেন্ট করেছেন? অভিশাপ তো নয়, স্বাভাবিকও নয়, ডিভাইন, স্বর্গীয় নয়, তাহলে তিনি এখানে বার্ধক্যকে প্রেজেন্ট করেছেন এমন একটি জিনিস যেটাকে কাটিয়ে ওঠা সম্ভব, মানে কাটিয়ে ওঠার মতো কিছু। মানে বার্ধক্য মানে এই নয় যে তুমি বাড়িতে বসে থাকবে, রাজ্যবাসীকে শাসন করবে, দেশ শাসন করবে, এটা তা নয়, কিন্তু তার মতে বার্ধক্য এসে গেলেও সেটাকে কাটিয়ে উঠে আবারও তিনি যাত্রা করতে পারবেন, সমুদ্র যাত্রা করতে পারবেন। তাই তিনি এখানে এজিংকে অ্যাজ সামথিং টু ওভারকাম হিসেবে প্রেজেন্ট করেছেন। And here is the last question. What poetic device is used in the line to sail beyond the sunset? কি ধরনের poetic device ইউজ হয়েছে বা কি poetic device ইউজ হয়েছে এই লাইনটাতে? To sail beyond the sunset. দেখো beyond মানে অতিক্রম করা, to sail পাড়ি দেওয়া মানে অতিক্রম করা, the sunset, sunset, sunset হচ্ছে end of something, কিছুকে বোঝাচ্ছে। তাহলে সূর্য অস্তকে অতিক্রম করা বা সূর্য অস্তকে অতিক্রম করে পাড়ি দেওয়া, এই যে লাইনটা এর মানে কি বোঝাচ্ছে এখানে? কোন poetic device? Metaphor, simile, irony, hyperbole. Obviously this will be metaphor, কারণ এটাকে একটা রূপক যাত্রা বলছে। সেল মানে যাত্রা করা বা পাড়ি দেওয়া, বিয়ন্ড দ্য সানসেট সূর্যাস্তকে অতিক্রম করে। তাহলে এই যাত্রাটা একটা রূপকধর্মী যাত্রা বা একটা উপমাধর্মী যাত্রা, একটা প্রতীকী, যেখানে কোনো ব্যক্তি বা বস্তুকে অন্য কোনো ধারণা বা অভিজ্ঞতার সাথে তুলনা করা হচ্ছে, কারণ এখানে সানসেট হচ্ছে কোনো কিছুর শেষের প্রতীক, এন্ড অফ সামথিং, আর সেইলিং মানে হচ্ছে মুভিং বিয়ন্ড, আরো অতিক্রম করে যাওয়া কোনো কিছুকে। তাই এটা হচ্ছে একটা উপমাধর্মী বা রূপকধর্মী বা প্রতীকী তুলনা, যেখানে কি করা হচ্ছে? কম্পেয়ার করা হচ্ছে সেইলিং অন এ সি টু আ মেটাফরিক্যাল জার্নি। তাই দ্য রাইট অ্যান্সার উইল বি মেটাফোর। আর এর সাথেই আমাদের উইলিসেস থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউস নিয়ে আলোচনা, এটা শেষ হচ্ছে এখানে। আশা করি ভিডিওটা তোমাদের সবার পরীক্ষার প্রস্তুতিতে খুবই সাহায্যপূর্ণ হবে। কেউ মিস করবে না। কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে।